নমস্কার বন্ধুরা। আজকে দুটো ম্যাচ আছে আইপিএল ছাড়া, তো দুটো ম্যাচ নিয়ে আলোচনা করে নিচ্ছি। প্রথমে হচ্ছে ইন্ডিয়ান ওমেন ভার্সেস সাউথ আফ্রিকা ওমেন। আপনারা জানেন যে শ্রীলঙ্কায় একটা ত্রিদেশীয় সিরিজ চলছে, সেখানে শ্রীলঙ্কা, ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা মেয়েরা খেলছে। প্রথম ম্যাচে ইন্ডিয়া ওমেন বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ইন্ডিয়া ওমেন শ্রীলঙ্কা ওমেনকে হারিয়েছিল। সেকেন্ড ম্যাচ আজকে চলছে। ইন্ডিয়া ওমেন টসে জিতে ব্যাট নিয়েছে, 16 ওভারে 68 রান, নো লস করেছে। এই ম্যাচে ইন্ডিয়া ওমেন 270+ রান করবে বলেই আমার বিশ্বাস। 300-র কাছাকাছি করতে পারে, 300 ক্রস করলে এমনিও জিতে যাবে বলেই মনে হচ্ছে। তো এই ম্যাচটা বিশাল কিছু ঘটনা ঘটার চান্স কম, কিন্তু যেটাই ঘটনার চান্স আছে সেটা হচ্ছে জিম্বাবুয়ে ভার্সেস বাংলাদেশ, বা বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ে বলা উচিত, কারণ বাংলাদেশ হোস্ট নেশন। গতকাল জিম্বাবুয়ে দুর্দান্ত শুরু করেছিল, কিন্তু বাংলাদেশের দুর্দান্ত কামব্যাক বলা যায়। যে যেভাবে শেষ কয়েকটা উইকেট বাংলাদেশ তুলেছিল, সেখান থেকে বাংলাদেশ ভালো কামব্যাক করেছে এবং যথেষ্ট ভালো ব্যাট করছে। দেখুন, 3 উইকেটে 177, মানে ধরে নিন 2 উইকেটে 177, সেখান থেকে মাত্র 50 রানে 8 উইকেট পড়ে গেছে, 227 অল আউট। তাই তো হিসাব মতো দাঁড়াচ্ছে তাই, যে 2 উইকেটে 1-2, মিকওয়েলা রিটায়ার্ড আউট হয়েছিল এখানে। তো সেটা ঠিক আছে, সেটা বাদ দিন। কিন্তু 3 উইকেটে 177-এর আগের বল পর্যন্ত, 3 উইকেট পড়ার আগে পর্যন্ত, তার মানে 2 উইকেটে 177 ছিল, তারপর অল আউট হয়ে গেছে। তাইজুল ইসলাম 6টা উইকেট পেয়েছে, নাইম হাসান 2টো উইকেট পেয়েছে, এবং তারপর বাংলাদেশ ব্যাট করতে শুরু করেছে এবং ঝড়ের গতিতে ব্যাট করছে। মোটামুটি ওয়ানডের গতিতে ব্যাট করছে, ঝড়ের গতি বলছি না, ওয়ানডের গতিতেই ব্যাট করছে। এবং এখনো পর্যন্ত বিনা উইকেটে 68 রান করেছে। বাংলাদেশ যদি 100 রানের লিড নিতে পারে, অ্যাটলিস্ট 100, তার মানে 327 যদি বাংলাদেশ করতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের কিছুটা চান্স আছে। আবার বাংলাদেশের ইনিংস যদি ধসে পড়ে, তাহলে কিন্তু বাংলাদেশের সমস্যা বাড়বে, কারণ ফোর্থ ইনিংসে বাংলাদেশকে এই পিচে ব্যাট করতে হবে। সুতরাং বাংলাদেশের উচিত এই ইনিংসটা যত ভালো সম্ভব ব্যাট করে রান সংগ্রহ করে রাখা। যদি বেশি রানের লিড থাকে, বাংলাদেশের পক্ষে জিতে নেওয়াটা অনেক সোজা হবে। আর যদি বাংলাদেশকে 150 বা 200 টার্গেট দিয়ে দেয় জিম্বাবুয়ে কোনো কারণে ফোর্থ ইনিংসে, তাহলে কিন্তু বাংলাদেশের পক্ষে কঠিন হয়ে দাঁড়াতে পারে। তো সেটাই দেখার, এই ইনিংসটা বাংলাদেশ কত ভালোভাবে হ্যান্ডেল করতে পারে এবং তারপরে জিম্বাবুয়েকে কত তাড়াতাড়ি আউট করতে পারে। আমার প্রেডিকশন অনুযায়ী এই টেস্টটা বাংলাদেশের জেতা উচিত, কিন্তু প্রেডিকশন অনুযায়ী তো খেলা হবে না, হবে যেরকম সেই অনুযায়ী আমরা প্রেডিকশন চেঞ্জ করব। এই মুহূর্তে বাংলাদেশ চালকের আসনে, সহজেই বলা যায় সেটা। এই অনুযায়ী যদি খেলা চলে তাহলে বাংলাদেশ জিতবে, কিন্তু শেষ পর্যন্ত কি হবে সেটা পরবর্তীকালেই আলোচনা করে আমরা দেখে নেব। তো এই হলো পরিস্থিতি। এরপর আমাদের কাঙ্ক্ষিত ম্যাচ, যেটা নিয়ে আলোচনা করব, আইপিএল এর আজকে ডিসি ভার্সেস কেকেআর এর খেলা। কিন্তু তার আগে যেটা আলোচনা না করলে অপরাধ হবে, অপরাধ হবে যেটা, সেটা হচ্ছে গতকালের সূর্যবংশীর ইনিংসটা যদি আমরা একবারও আলোচনা না করি। বৈভব সূর্যবংশীর ইনিংস কালকে কারা দেখেছেন সেটা একটু লিখে জানাবেন। ওই রকম ইনিংস বাচ্চা ছেলে খেলেছে বলে নয়, ওই রকম ইনিংস টপ করে দেখাও যায় না, যিনি 7টা 4 11টা 6 মেরেছেন। হ্যাঁ, আপনারা বলবেন যে এর চেয়ে হয়তো অভিষেক শর্মা বা প্রিয়ান্স আরিয়ার সেঞ্চুরি অনেক বেশি মারকুটে ব্যাটসম্যান ছিল, হতে পারে। কিন্তু যে পরিস্থিতি থেকে কামব্যাক, মানে আর শুধু হেরেই চলেছে, হেরেই চলেছে, সেখানে বৈভব ওইভাবে এসে যে মারতে শুরু করলো, তাতে করে জাস্ট ছিটকে দিয়েছে। 212 রানের চেস করতে গিয়ে, 210 রানের 9 রানের টার্গেট, 210 রান চেস করতে গিয়ে যেভাবে পাল্টা মার দিয়েছে, 15 ওভার 5 বলে যেভাবে 212 রান করে দিয়েছে,
সেটা কিন্তু যথেষ্ট কৃতিত্বের দাবি রাখে। অবশ্যই যশস্বী জয়সওয়ালের ব্যাটিং সেটা অতুলনীয় ব্যাটিং করেছে। আর বৈভব সূর্যবংশীর শটগুলো কাল যারা দেখেছেন তারা আশা করি বুঝে গেছেন যে বৈভব কিন্তু ওয়ান সিজন ওয়ান্ডার, এরম প্লেয়ার নন। তিনি এখানে থাকতে এসেছেন, খেলতে এসেছেন, খেলা দেখাতে এসেছেন। যত সময় যাবে, যত ম্যাচুরিটি বাড়বে, আশা করি তার ব্যাট থেকে এরকম রানের ফুলঝুরি আমরা আরো অনেক পাবো। কালকে একটা দারুণ ফুরফুরে মন ভালো করা ইনিংস আমরা দেখেছি বৈভবের ব্যাট থেকে। যশস্বীর ব্যাটিংটা অনস্বীকার্য, ভুললে চলবে না। এবং তার আগে শুভমন গিলের ব্যাটিংটাও খুব ভালো লেগেছে। শুভমন গিল যা দারুণ শট ছিল। সাই সুদর্শন খুব লম্বা ইনিংস খেলতে পারেনি, কিন্তু দারুণ দারুণ শট খেলা দেখাচ্ছিলেন। আর বাটলারের ইনিংস খেলে গেছেন, কোনো সমস্যা হয়নি। 209 করে যে ওইভাবে হারতে হতে পারে সেটা জিটি কল্পনাও করতে পারেনি। ওই রকম একটা দূরদমনীয় ইনিংসের সামনে হারলেও অনেক ভালো লাগার জায়গা থাকে আশা করি। তো যাক, আজকের খেলায় ফিরে আসি এবার। আজকে ডিসি ভার্সেস কেকেআর, দিল্লিতে খেলা। আমার ধারণা ডিসি অনেক সহজে জেতা উচিত। দেখুন, ডিসি কিন্তু 9টা ম্যাচে 12 পয়েন্ট। ডিসি যদি ওপর দিকে না ওঠার থাকে, এখন থেকে যদি হয় যে 4 নম্বরে ডিসি থাকবে না, তাহলে ডিসি হড়কে যেতে শুরু করবে এবং আজকে থেকে হড়কানো শুরু হবে। তবে ডিসি এখনো পর্যন্ত যা খেলেছে তাতে ডিসি না থাকার কোনো জায়গা নেই। তবে কেকেআর যদি জেতে তাহলে ওই জায়গাটা একটু টাইট হবে। কেকেআর এর ওপরে ওঠার চান্স কতটা বাড়বে আমি জানি না। 10 ম্যাচে 9 পয়েন্ট হবে বটে, তাহলে ডিসির 10 ম্যাচে 12 পয়েন্ট থাকবে। কিন্তু কেকেআর এর ওই একটু আত্মসন্তুষ্টি হতে পারে যে হ্যাঁ, আমরা একদম লাস্টের দিক থেকে থাকিনি, আমরা মাঝামাঝি চলে আসতে পেরেছি টেবিলের। কিন্তু আমার ধারণা কেকেআর এবারে টপ 4-এ থাকছে না। ডিসির চান্স আছে টপ 4-এ থাকার। তো তাই আজকে দেখা যাক ডিসি কতটা কি করে। দিল্লির পিচ আমরা দেখে নিয়েছি অলরেডি কিরাম চলছে। DC mentor Kevin Peterson said that after the RCB game that they had gone for a slow and low surface to counter their opponent's strength, and that they have a similar plan for KKR. The match will be played on pitch number 5, which is in the center, so there won't be a shorter side for batters to target. আজকে একটু স্লো পিচই হবে, এটা এক্সপেক্ট করা যাচ্ছে। আমরা দেখেছি অলরেডি যে আরসিবির সঙ্গে খেলায়, এই যে দেখুন ডিসি আর আরসিবি, মডারেট একটা রান করেছিল ডিসি, কিন্তু আরসিবি সহজেই চেঞ্জ করে দিয়েছে। ডিসি একটু চেপে ধরেছিল শুরুর দিকে আরসিবিকে, কিন্তু আরসিবির থার্ড উইকেট পার্টনারশিপ, না থার্ড উইকেট না, ফোর্থ উইকেট পার্টনারশিপ খেলাটা শেষ করে দিয়েছে। সেখানে আর কিছু করার ছিল না ডিসির। সুতরাং আজকে যদি ডিসি 160+ রান করে, আজকে কিন্তু ডিসির পক্ষে সুযোগ আছে কলকাতার সঙ্গে জিতে যাওয়ার। কারণ কলকাতার ব্যাটিং কিন্তু আরসিবির মতো অত দক্ষ ব্যাটিং বা একদম ওয়েল অয়েলড মেশিনের মতো ব্যাট করছে না কলকাতা। কলকাতা কিন্তু মাঝে মাঝে হেঁচকি তুলছে। আজকে আমার ধারণা ডিসির জেতার চান্স বেশি। কিন্তু গতকাল যেটা খেলাটা দেখেছি, যে এই সপ্তাহে কিছু অঘটন তো ঘটবেই, যে শিওর জেতা ম্যাচ যেভাবে হাত থেকে বেরিয়ে গেল জিটির, এবং হাত থেকে বেরিয়ে গেল বলার চেয়ে হাত থেকে ছিনিয়ে কেড়ে নিল যেভাবে সূর্যবংশী এবং যশস্বী জয়সওয়াল, সেই রকমভাবে যদি আজকে কলকাতার কেউ রুখে দাঁড়াতে পারে তাহলে কিন্তু খেলাটা দারুণ ইন্টারেস্টিং হবে। আজকে কলকাতা প্রথমে ব্যাট করলে 170-এর বেশি রান হবে বলে আমার মনে হচ্ছে না। যদি হয় ওটা সেটা অন্য কথা। আর ডিসি ব্যাট করলেও 180-র বেশি রান হবে না। আর ডিসি যদি 180 রান করে দেয় তাহলে কিন্তু কলকাতার কপালে দুঃখ থাকতে পারে। আর ডিসি যদি 180 রান না করে তাহলে খেলাটা দারুণ জমবে। টানটান উত্তেজনাময় খেলাটা আমরা এক্সপেক্ট করছি। যে জিতুক যে হারুক, খেলার সময় আমরা বুঝে নেবো সেটা। কিন্তু খেলাটা একতরফা হলে দেখতে খুব অড লাগে, এটাই বলার। তো ওই ডিসিকে একটু এগিয়ে রাখলাম, বাকিটা খেলার সময় দেখা যাবে। আর যারা আমাদের এই যে আমাদের ওয়েবসাইট দেখছেন, তারা এটা নয়, এটা আমার একটা কবিতার ওয়েবসাইট, সেটা বাদ দিন।
আমি ক্লিক করছি, সেটা যাচ্ছে না, কোনো কারণে নন রেসপন্সিভ হয়ে গেছে এই ব্রাউজারটা। এই যে এইখানে আমি কিন্তু গতদিন প্রেডিকশন দিয়েছিলাম, ওয়েদার রিপোর্ট সব কিছু অ্যানালিসিস দেওয়া আছে সেকেন্ড ওডিআই নিয়ে। দেখেছেন তারা, ভালো, অসুবিধে নেই তাদের, নিশ্চয়ই আইডিয়া হয়ে গেছে। আর বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ে, এটা নিয়েও আজকের আইডিয়াটা দিলাম। এবার নেক্সট আপডেট আমি খুব শীঘ্রই দেব, তো দেখতে থাকুন, ওয়েবসাইটে চোখ রাখুন। আশা করি আপনাদের যথেষ্টভাবে সাপোর্ট দিতে থাকবো, যে খেলার কি কি হচ্ছে না ঘটছে। আপনাদের থেকেও সেইটুকু সাপোর্ট আশা করি, যে আপনারা এই চ্যানেলটা এবং ওয়েবসাইটটাকে সমানভাবে সাপোর্ট দিন, যাতে আমরা আরও ভালো লেখা লিখতে পারি, আরও ভালো ভিডিও বানাতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও।